হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও মনের কথা মনের সাথে চ্যানেলে। আর আমি আপনাদের বন্ধু মনোজ বলছি। এখন আমি আছি বিহারের গয়াতে, আর গয়া রেল স্টেশনের বাইরেই রয়েছে এই পার্কিং লটটি। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই দেখতে পারবেন, আর সেখানেই রয়েছে ভারত সেবাশ্রম সংঘের অফিস। হ্যাঁ, আপনারা যারা গয়া আসবেন বলে ভাবছেন তাদেরকে বলে রাখি, গয়াতে থাকা, খাওয়া এবং পিণ্ডদানের কাজকর্ম করার সবথেকে সেরা ঠিকানা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। এখানে কিন্তু একটা কথা বলে রাখি আপনাদের, নকল হইতে সাবধান। গয়াতে এসে যদি আপনারা টোটো কিংবা অটোয় চড়ে বসেন তাহলে কিন্তু আপনাদের বিপথে চালনা হতে কেউ আটকাতে পারবে না। তাই বললাম, স্টেশনের বাইরেই এসে সোজা আগে অফিসে দেখা করবেন। সেখান থেকে ওনারাই আপনাদেরকে টোটোর বা অটোর ব্যবস্থা করে দেবেন, যেখানে মাথাপিছু মাত্র 10 টাকা দিয়ে আপনারা পৌঁছে যেতে পারেন ভারত সেবাশ্রম সংঘে। এখন আমি চলে এসেছি গয়া শাখা ভারত সেবাশ্রম সংঘের সামনে, আর এই হচ্ছে অরিজিনাল ভারত সেবাশ্রম সংঘ, যার দুপাশে দুটি সিংহের স্ট্যাচু রয়েছে। চলুন তবে এখন ভিতরে প্রবেশ করা যাক আর জেনে নেওয়া যাক যে এই ভারত সেবাশ্রম সংঘে থাকা এবং খাওয়ার কি ব্যবস্থা রয়েছে, তার জন্য খরচ কত হতে পারে, এবং যারা পিণ্ডদান করতে আসবে তাদের জন্য কি ব্যবস্থাপনা রয়েছে। দেখুন, এই মূল ফটকেই কিন্তু ওপেন আর ক্লোজের টাইমিং দেওয়া রয়েছে, যা ভোর 4টে থেকে রাত্রি 10টা পর্যন্ত এই ভারত সেবাশ্রম সংঘের মূল ফটকটি খোলা থাকে। চলুন এবার ভিতরে এই গেট দিয়েই প্রবেশ করে নেওয়া যাক আর জেনে নেওয়া যাক ভারত সেবাশ্রম সংঘের ডিটেলস। আপনারা যারা পার্সোনাল কার নিয়ে আসবেন ভাবছেন তাদের জন্য বলে রাখি, 4 চাকা রাখার কিন্তু এখানে খুব ভালো সুবন্দোবস্ত রয়েছে। প্রবেশপথের সামনেই রয়েছে এই নিয়মাবলীর বোর্ডটি। চলুন এখন এক নজরে দেখে নেওয়া যাক আশ্রমের কী নিয়মাবলী রয়েছে। ভিডিওটিকে একটু পজ করে করে আপনারা এই নিয়মাবলীর বোর্ডটিকে পড়ে নিতে পারেন। এই সামনেই রয়েছে আশ্রমের অফিস। চলুন এবার মহারাজদার সাথে কথা বলে জেনে নেওয়া যাক আশ্রমে থাকার কি নিয়মাবলী রয়েছে, সেই সমস্ত বিষয়গুলির খুঁটিনাটি। আমার ক্যামেরাতে কিছু যান্ত্রিক ত্রুটি হয়ে যাওয়ার কারণে আমি আপনাদেরকে আশ্রমের মহারাজদের সাথে কথোপকথন শোনাতে পারছি না, কিন্তু আমি ওনাদের সাথে কথা বলে যেগুলি জানতে পেরেছিলাম তা হচ্ছে, আপনারা এখানে সর্বোচ্চ 3 দিনের জন্য রুম নিতে পারেন। আপনারা এখানে ডরমেটারি, নন এসি রুম এবং এসি রুমের ব্যবস্থা পেয়ে যাবেন। এখানে ডাবল বেডরুমও পাবেন, 4 বেডরুমও পাবেন, আর চাইলে পরে আপনারা হল রুমও পেয়ে যাবেন। থাকার পাশাপাশি আপনারা কিন্তু এখানে খাবার দাবারেরও ব্যবস্থা পেয়ে যাবেন। দুপুরের লাঞ্চের ব্যবস্থাও থাকবে, রাত্রে ডিনারের ব্যবস্থাও থাকবে। দুপুরের লাঞ্চের জন্য আপনাদেরকে 50 টাকা দিয়ে কুপন কাটতে হবে, আর রাত্রে ডিনারের জন্য আপনাদেরকে 40 টাকা দিয়ে কুপন কাটতে হবে। দুপুরে ভাত, রাত্রে রুটি এবং ভাত উভয়েরই ব্যবস্থা থাকে। আর যদি আপনারা এখানে পিণ্ডদানের জন্য এসে থাকেন তাহলে কিন্তু আপনাদেরকে পিণ্ডদানের দিন খাবারের কোনো রকম কুপন খরচা দিতে লাগবে না। আপনারা বিনামূল্যেই সেদিনকে প্রসাদ গ্রহণ করতে পারবেন। মহারাজদের সাথে কথা বলে রুমের এই ধরনের গেট পাস নিয়ে আপনারা চলে আসুন সোজা রুমের দিকে। আমি চলে এলাম আশ্রমের ভিতরে। এই হচ্ছে আশ্রমের ভিতরের জায়গাটি। এখানে এখন বাঁশের প্যান্ডেল তৈরি করা হয়েছে, কারণ সামনেই রয়েছে পিতৃপক্ষ, আর তখন লোক সমাগম কিন্তু প্রচণ্ড হারে বেড়ে যাবে। এই হচ্ছে আশ্রমের ভিতরের মন্দিরটি, যেখানে আপনারা মঙ্গল আরতি, মধ্যাহ্ন আরতি এবং সন্ধ্যা আরতি সব কিছুই দেখতে পারবেন। পিতৃপক্ষের সময় যে কাতারে কাতারে লোক আসে, তখন ভারত সেবাশ্রমের রুমে আর জায়গা দেওয়া যায় না। সেই কারণেই এই বাঁশের প্যান্ডেল করা, যেখানে আপনারা এসে বিনামূল্যেই এই বাঁশের প্যান্ডেলের ভিতর থাকতে পারবেন। মহারাজদের সাথে কথা বলবার সময় আমি আরও কিছু তথ্য জেনেছিলাম, সেগুলি এখন আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। এখানে ডরমেটারি মানে 100 টাকার বিনিময়ে আপনারা একটি ম্যাট্রেস পাবেন, যেখানে আপনারা থাকতে পারেন। এছাড়াও 400 টাকার বিনিময়ে 4 বেডরুমও পেয়ে যাবেন, অর্থাৎ মাথাপিছু মাত্র 100 টাকা দিয়ে আপনারা রুমও পেয়ে যাবেন। এছাড়াও ডাবল বেড এসি রুম আপনারা কিন্তু 1000 টাকার বিনিময়ে পেয়ে যাবেন ভারত সেবাশ্রম সংঘে। এই দিকেই হচ্ছে ভোজনালয়ে যাওয়ার রাস্তা। ভোজনালয়ে যাওয়ার আগে দেখে নিই ভোজন এখানে কিভাবে প্রস্তুত হয়। এই জায়গাতেই এখানে রান্নাবান্না করা হয়। দেখতে পাচ্ছেন কত বড় বড় কড়াই রয়েছে এই স্থানটিতে। এই রকম এক একটি বড় বড় কড়াইতে একবারে প্রায় 600 থেকে 700 লোকের কিন্তু রান্না হয়ে যায়। দেখুন এখানে কিন্তু কাঠের জালেই রান্না করা হয়। কত বড় বড় উনুনগুলোও দেখুন।
রন্ধনগৃহের পিছনেই রয়েছে জ্বালানি কাঠ রাখা আছে। এখান থেকেই জ্বালানি নিয়ে প্রতিদিন দুপুরে এবং রাত্রিরে ভোজন তৈরি করা হয়। এই দেখুন, এখানে দুপুরের ভোজনের জন্য কিন্তু প্রস্তুতি নেওয়া হচ্ছে। সমস্ত সবজি কেটে ভালো করে ধুয়ে বালতিতে রাখা রয়েছে, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন বাঁধাকপি, আলু, গাজর, বেগুন, লাউ, কুমড়ো সমস্ত কিছু সবজি রয়েছে। এই হচ্ছে আশ্রমের সবজির বাগান, যেখানে আপনারা পেয়ে যাবেন লাউ, কুমড়ো, ঢ্যাঁড়স, বরবটি, গাজর, মূলো, পেঁপে সমস্ত ধরনের সবজির বাগান। যদিও এই সবজি দিয়ে কুলোয় না প্রতিদিনের খাবার তৈরি, বাজার থেকে সবজি অবশ্যই কিনে আনতে হয়, কিন্তু তবুও এই ধরনের সবজিও কিন্তু এখানে চাষ করা হয়। এখন আমি আপনাদেরকে ভোজনালয়ের দিকে নিয়ে যাচ্ছি, অর্থাৎ যেখানে আশ্রমের প্রসাদ গ্রহণ করা হয়। এই হচ্ছে ভোজনালয়। আপনারা দেখতেই পাচ্ছেন তীরচিহ্ন দিয়ে মেনশন করা রয়েছে। ভোজনালয়ের সামনেই আপনারা মেশিনের দ্বারা সুপেয় ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা পেয়ে যাবেন। এটি হচ্ছে ভোজন কুপন। এটি আপনাদেরকে অফিসে থাকা মহারাজদের কাছ থেকে নিতে হবে। দুপুরের জন্য 50 টাকা, রাত্রের জন্য 40 টাকা। এই কুপনটি ভোজনালয়ের সামনে থাকা এই কাউন্টারে দিয়ে আপনাদেরকে থালা সংগ্রহ করে নিতে হবে। থালা নিয়ে কলে গিয়ে ভালো করে পরিষ্কার করে থালাটিকে ধুয়ে নিয়ে আপনারা এবার ভোজন কক্ষে প্রবেশ করে যান। ভোজন কক্ষে প্রবেশ করলেই আপনারা এই ধরনের খাবার জায়গা দেখতে পাবেন, যেখান থেকে আপনারা খাবার সংগ্রহ করে নেবেন। খাবার আনলিমিটেড আপনারা পাবেন, কিন্তু শর্ত একটাই, খাবার নষ্ট করা যাবে না। তাই যতটুকু দরকার ততটুকুই আপনারা নেবেন। এখানে আজকের খাবারের মেনুতে রয়েছে ভাত, ডাল এবং 2 ধরনের সবজি। আপনাদের এই 2 ধরনের সবজিটি কিন্তু মাঝে মধ্যেই চেঞ্জ হয়ে যাবে, কারণ এই খাওয়া দাওয়া হয় সম্পূর্ণ দানের টাকাতে। তাই যেদিন যেমন দান পাওয়া যায় সেদিন তেমন খাবারের মেনু হয়। মাঝে মধ্যেই এই খাবারের মেনুতে পায়েস, চাটনি, পাঁপড়েরও কিন্তু ব্যবস্থা থেকে থাকে। ভোজন নিয়ে চলে আসুন আপনার টেবিলে। হ্যাঁ, এখানে টেবিল চেয়ারে বসেই খাবার ব্যবস্থা। দেখুন, এই ধরনের স্টিলের বেঞ্চ এবং টেবিলের ব্যবস্থা রয়েছে। এত বড় জায়গা জুড়ে এই টেবিল চেয়ারের ব্যবস্থা রয়েছে যে একসাথে কয়েকশো মানুষ একবারেই ভোজন করতে পারেন। আশ্রমের বিভিন্ন ব্লকের সামনে এই ধরনের ঠান্ডা জলের মেশিন বসানো রয়েছে, যেখান থেকে আপনারা বিশুদ্ধ পানীয় জল কিন্তু পেয়ে যাবেন। চলুন এবার আপনাদেরকে দেখাই ভারত সেবাশ্রমে থাকার কি ব্যবস্থা রয়েছে। এখন যে ব্লকটিতে যাচ্ছি, এই ব্লকের প্রতিটি রুমই কিন্তু এসি রুম। এই ব্লকটিতে প্রবেশ করলেই সামনেই গ্রাউন্ড ফ্লোরেতেই রয়েছে এই ধরনের বসার জায়গা, যেখানে আপনারা রুম থেকে বেরিয়ে কিছুটা সময় বসতে পারেন। এটি হচ্ছে আশ্রমের 4 বেড এসি রুম। আপনারা দেখতেই পাচ্ছেন স্টিলের ডাবল বেডের 2টি খাট রয়েছে এখানে, আর রয়েছে একটি কাঠের টেবিল এবং 2টি চেয়ারের ব্যবস্থা। আর এই হচ্ছে এই রুমের বাথরুম, যেখানে রয়েছে একটি বেসিন, আয়না, কুমোড, গিজার, শাওয়ার সব কিছুর ব্যবস্থা। চলুন আরও একটি এসি রুম দেখে নেওয়া যাক। এটিও কিন্তু আগের রুমটির মতনই ডাবল বেডের 2টি স্টিলের খাট রয়েছে, অর্থাৎ মোট 4 জন এই রুমেতেও আপনারা থাকতে পারবেন। এখানেও একটি প্লাস্টিকের টি টেবিল চেয়ারের ব্যবস্থা রয়েছে। আর এই হচ্ছে বাথরুম, যেখানে আপনারা বেসিন, শাওয়ার, কুমোড, গিজার, আয়না সমস্ত কিছুর ব্যবস্থা পেয়ে যাচ্ছেন। এই নির্দেশাবলীটি কিন্তু প্রতিটি রুমেই দেওয়া রয়েছে। এখানে থাকতে হলে আপনাদের এই নিয়মগুলি কিন্তু মেনে চলতে হবে। আপনারা চাইলে ভিডিওটি পজ করে সম্পূর্ণ পড়ে নিতে পারেন। নিয়মাবলী ছাড়াও এটির উপরের দিকে রয়েছে আপনারা গয়াতে এসে গয়ার ভিতরে এবং গয়ার বাইরে কোন কোন জায়গা ঘুরে দেখতে পারেন। চলুন এবার আপনাদেরকে দেখাবো অন্য একটি ব্লকে কিছু নন এসি রুম। এই আশ্রমের নন এসি রুমগুলি কেমন হয় সেগুলিও আপনারা দেখে নিন। এখন আছি আমরা রায়বাহাদুর পূর্ণচন্দ্র ঘোষ মেমোরিয়াল ব্লকের সামনে। এই ব্লকটিতে যে নন এসি রুমগুলি রয়েছে সেগুলি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটি হচ্ছে একটি ডাবল বেড নন এসি রুম। রুমটি ছোট হলেও এই বেডটিতে কিন্তু 2 জন এবং বাচ্চা নিয়ে 3 জন খুব ভালোভাবেই থাকতে পারবেন। বেডের ওপরে একটি পাখার ব্যবস্থাও কিন্তু রয়েছে, আর সামনে এই র্যাকগুলিতে আপনারা আপনাদের লাগেজও রাখতে পারবেন।
আর এটি হচ্ছে এই রুমের বাথরুম, যেখানে আপনারা বেসিন, আয়না, গিজার এবং কুমোটের ব্যবস্থাও পেয়ে যাবেন। এইবার আমরা কে ব্লকের 89 নম্বর রুমটি দেখে নেব। এই রুমটি হচ্ছে একটি বড় হল রুম, যেখানে আপনারা 6 থেকে 8 জন খুব ভালোভাবে থাকতে পারবেন। 6 জন তো একদম ভালোভাবেই থাকতে পারবেন, অ্যাডজাস্ট করলে আপনারা 8 জনও কিন্তু এই রুমেতে থাকতে পারবেন। আপনারা চাইলে এই রুমটি নন এসি হিসাবেও ভাড়া নিতে পারেন এবং এসি হিসাবেও ভাড়া নিতে পারেন। এসি এবং নন এসির ভাড়া কিন্তু আলাদা আলাদা হবে। আর এই হচ্ছে এই রুমের ওয়াশরুম, যেখানে আপনারা বাথরুমের বাইরেই পেয়ে যাচ্ছেন বেসিন এবং আয়নার ব্যবস্থা, আর বাথরুমের ভিতরে আপনারা কুমোটের ব্যবস্থা পেয়ে যাচ্ছেন। এখন আমি ভারত সেবাশ্রম সংঘের জি ব্লকের সামনে দাঁড়িয়ে রয়েছি। চলুন এখন দেখে নিই আমরা এই জি ব্লকের কয়েকটি রুম। এটি হচ্ছে জি ব্লকের 3 নম্বর রুম, যেখানে রয়েছে ডাবল বেডের 2টি খাট, অর্থাৎ আপনারা 4 জন এই রুমেতে থাকতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন 2 জন করে 2টি খাটে কিন্তু খুব ভালোভাবেই থাকতে পারবেন এই রুমেতে। এখানে লাগেজ রাখারও ব্যবস্থা রয়েছে আর পাখার ব্যবস্থাও কিন্তু রয়েছে খাটের উপরে। আর এই হচ্ছে এই রুমের বাথরুম, যেখানে আপনারা বেসিন, আয়না এবং কুমোটের ব্যবস্থা পেয়ে যাবেন। এখন আমি এই ভিডিও শেষ পর্বে এসে উপস্থিত হয়েছি। ভিডিওটি যাতে অত্যন্ত বড় না হয়ে যায় সে কারণেই আমি ভিডিওটিকে 2টি পর্বে ভাগ করে নিয়েছি। এই পর্বে আমি আপনাদেরকে দেখালাম ভারত সেবাশ্রম সঙ্গে থাকা এবং খাওয়ার কি ব্যবস্থা রয়েছে, আর এর পরের পর্বে আমি আপনাদেরকে দেখাবো ভারত সেবাশ্রম সংঘ থেকে গয়াতে পিণ্ডদানের কি ব্যবস্থা করা রয়েছে। একেবারে মহারাজের মুখ থেকেই আপনারা শুনে নেবেন ভারত সেবাশ্রম সংঘ থেকে পিণ্ডদানের ব্যবস্থা সম্পর্কে। বন্ধুরা, এই ভারত সেবাশ্রম সম্পর্কে আপনাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটিতে একটি লাইক করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, দেখা হবে আবার পরের দিনের ভিডিওয়ে। আজকের মতন টাটা।